আরে জুয়েল, কি করতেছিস? শ্রাবণকে এভাবে টেনে নিয়ে আসলি কেন? আব্বু, তুমি আজকে কিচ্ছু বলবে না। আজকে আমি ওকে মেরে ফেলবো। ও আমাদের পরিবারের মান সম্মান ডুবিয়েছে। কি করেছে ও? খুলে বলবি তো নাকি? আমি কিছুই বলতেছি না, আমি শুধু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখনই ভাইয়া আমার মুখ তুলে আমার দুই গালে খুব জোরে দুটা চড় দিল। আমি নিচে পড়ে গেলাম। তখনই ভাইয়া বলতে লাগলো, তোমাদের সকলের আদর পেয়ে ও একটা আস্ত বাদর হয়ে গেছে। ওর পরীক্ষার রেজাল্ট দেখতে আমার বন্ধুর দোকানে গিয়েছিলাম। সেখানে আমার সব বন্ধু ছিল। আমি ওদের শ্রাবণের রেজাল্ট বের করি। রেজাল্টে কী ছিল জানো তোমরা? কি ছিল? সব বিষয়ে ফেল, এমনকি ধর্ম বিষয়ে ফেল। আমার চোখ থেকে না চাইতেও পানি গড়িয়ে পড়তে লাগলো। এরপর সবাই আমাকে সেদিন বেশি কথা বলে। কেউ কথা শোনাতে বাদ দেয়নি, শুধু আমার ছোট বোন বাদে। তখন রাত 1টার বেশি বাজে। সবাই ঘুমিয়ে গেলেও আমার চোখে কোনো ঘুম নেই। আমার জীবনে আমি কোনোদিন এত বেশি কথা শুনি নাই। একটা সময় তো আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করি, তাহলে হয়তো আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু পারি নাই। একদিকে ছিল সিমলার প্যারা, আর অন্যদিকে পরিবারের প্যারা। অনেক সময় ভেবে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। আমি রাত 2টার সময় বাসা থেকে পালিয়ে যাই, কাউকে কিছু না বলে। হাতে কোনো টাকা ছিল না, কোথায় যাবো এত রাতে, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের শহরের মেইন রোডের পাশে একটা বেঞ্চে একা একা বসে আছি। রাস্তা দিয়ে মাঝে মাঝে 2-1টা ট্রাক যাচ্ছে ঢাকার দিকে। আমাকে যে করেই হোক ঢাকায় যেতে হবে। সেখানে গিয়ে কি করব, কোথায় থাকবো, কি খাবো কিছুই জানি না। তবুও আমার মন বলতেছে ঢাকা যেতে, কিন্তু কিভাবে যাব তাই ভাবতেছি। তখনই আমার সামনে একটা খালি ট্রাক এসে থামে। মনে হয় মাত্র কোনো কিছু ডেলিভারি দিয়ে এসেছে, কিন্তু এখানে হঠাৎ থামলে কেন? তখনই দেখি ট্রাকের ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা হতে লাগলো। আমি আর দেরি না করে ট্রাকের পেছনে উঠে পড়ি। প্রায় 2 মিনিট পরে টের পেলাম ট্রাক চলতে শুরু করেছে। আমি চুপ করে বসে আছি পিছনে। ড্রাইভার জানে না যে আমি এখানে আছি। তখন পরিবারের কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। এরপর যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি ট্রাক থেকে নেমে গেলাম। চারিদিকে ভালো করে দেখতে লাগে। সবকিছু দেখে বুঝলাম এটা ঢাকা শহর। ব্যাস এটুকুই। বর্তমানে দোস্ত, তুই তো পুরাই একটা সিনেমার কাহিনী শোনালে আমাদেরকে। এই হারামি, এত সামান্য কারণে কেউ বাড়ি থেকে চলে যায়? তাই তো ওদের সামনে সামান্য বিষয় হতে পারি, কিন্তু আমার কাছে অনেক বড় আঘাত ছিল। বন্ধু, তুই এটা একদম ঠিক করিস না। জানিস আন্টি তোর জন্য কত কান্না করেছে এতদিন? আচ্ছা চল, তোকে তোর বাসায় দিয়ে আসি। আন্টি তোকে দেখলে খুব খুশি হবে। এই না না, একদম না, আমি বাসায় যাব না। মানে কি? তুই বাসায় যাবি না মানে কি? এতদিন পরে এসেছিস, আবার বলতেছিস বাসায় যাবি না? এখনো কি পরিবারের উপর রেগে আছিস? না, রেগে নেই, তবে এখানে এসেছি একটা কাজে। কাজ শেষ হলে পরিবারের কাছে যাব আমি। শুধু একটু সময় দে আমাকে। তাহলে এখন থাকবি কই তুই? সমস্যা নাই, একটা ফ্ল্যাটে আছে আপাতত। সবই বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতেছি না যে তুই শূন্য পকেটে ঢাকা গেলি, আর এখানে এসে দেখতেছি সিআইডি অফিসার হয়ে ফিরে এলি। ঘটনা কি? আমি কোনো সিআইডি অফিসার না, তবে এরকম কিছু একটা, সেইটা অন্য একদিন বলবো। আগে আমাদের শহরটা ঘুরে দেখে আসি। অনেক বছর হলো কোনো কিছুই দেখি না। আচ্ছা চল তাহলে, আজকে সারাদিন ঘুরে আসি। আর তোদেরকে আমি একটা কথা বলে দেই, যদি তোদেরকে কেউ আমার কথা জিজ্ঞেস করে তাহলে কাউকে কিছু বলবে না। সময় হলে আমি নিজেই সকলের সামনে যাব। আচ্ছা, সমস্যা নেই, কাউকে বলবো না। এরপর আমি সকলের খোঁজ খবর নিলাম। আমাদের ব্যাচের সকলেই নাকি বিয়ে হয়ে গেছে। এরপর জিজ্ঞেস করলাম, আমার পরিবারের কথা জিজ্ঞেস করলাম। ওরা সব কিছু খুলে বলল। এখনও নাকি আমার পরিবার আমাকে মনে রেখেছে। তারা নাকি এখনও আমাকে খুঁজে বেড়ায়। শুনে খুব ভালো লাগলো, তবে আমি এখনই যাব না আমার পরিবারের কাছে। আচ্ছা দোস্ত, সিমলার অবস্থা কি? ওর কি বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি? আবার সে সিমলা? শালা তুই কি দিয়ে তৈরি? আরে বল না। পুলিশের চাকরি করে এখন। অনেক তেজ ওই সিমলার। পুলিশ না হলে ওকে দেখিয়ে দিতাম আমার বন্ধুকে ছেঁকা দেওয়ার ফলে কি হয়। আচ্ছা, ওর কি বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। এটা শুনে কেন জানি মুখ থেকে একটা হাসি চলে আসলো। কেন সেটা জানি না, হয়তো এটাই ভালোবাসা। আচ্ছা, সিমলা কি এখন আমাকে ভালোবাসে? ও কি এখন আমার জন্য অপেক্ষা করে আছে? ও অপেক্ষা করলেই বা কি, আমি তো আর ওকে ভালোবাসি না। ওকে আমি আর আমার জীবনে চাই না। আমি মনে মনে নিজেকে কথাগুলো বলতেছিলাম। তখনই জয় বলে উঠল, কিরে, কি ভাবতেছিস? ওর কথায় আমি স্বাভাবিক হয়ে বললাম, অনেক সময় হলো তোদের সাথে আছি, এবার বাসায় যেতে হবে। আমাকেও যেতে হবে, নাহলে বউ খুব মারবে আমাকে। সবাই একসাথে হেসে দিলাম। এরপর বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। আজকে খুব ভালো লাগতেছে পুরনো ফ্রেন্ডদের কাছে পেয়ে।
অনেক হ্যাপি মনে হচ্ছে আজকে নিজেকে। জানি না নিজের পরিবারকে কাছে পেলে কতটা খুশি হব। বাসায় এসে সোজা নিজের রুমে চলে এলাম। মোবাইলে তাকিয়ে দেখি বিকাল 4টা বাজে। আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিলাম। এরপর আর কোনো কিছু চিন্তা না করেই বিছানায় গা এলিয়ে দিলাম। ব্যাস, সাথে সাথেই চোখে ঘুম চলে এলো। অপরদিকে শিমলা যখন সকালবেলা গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল, তখন সে শ্রাবণ, জয় আর হৃদয়কে একসাথে দেখতে পায়। তখন শিমলার মনে একটা সন্দেহ তৈরি হয়, কারণ শ্রাবণের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল হৃদয় আর জয়। শিমলা তখন মনে মনে ভাবলো, আমার কি কোথাও ভুল হচ্ছে? এটা শ্রাবণ নয় তো? আমার মন বলতেছে এটা শ্রাবণ। আমার তো কোনোদিনই এমনটাই মনে হয়নি আজ পর্যন্ত। কিন্তু বিষয়টি তো অন্যরকমও হতে পারে। যেমন এটা যদি শ্রাবণ হয়, তাহলে ও তো ওর পরিবারের কাছে যেত আগে। তাছাড়াও নামটার সাথে তো মিল নেই। আগে যখন আমার সাথে রিলেশনশিপে ছিল, তখন তো অনেক রোগা পাতলা ছিল, আর এই ছেলেকে তো অন্যরকম লাগে। শিমলা কিছুতেই মেলাতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নিল যে সে জয় আর হৃদয়ের সাথে কথা বলবে। এরপর শিমলা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। শিমলা অফিস থেকে বেরিয়ে যায়। আজকে সারাদিন শিমলার কোনো কাজে মন লাগাতে পারে নাই, কারণ সারাদিন যে ইমন নামের ছেলেটার কথা চিন্তা করছে। শিমলা জানে জয় আর হৃদয়কে এখন কোথায় পাওয়া যাবে। তাই সে সোজা গাড়ি নিয়ে হৃদয়ের বাসার সামনে চলে গেল। হৃদয়ের বাসার সামনে একটা টং দোকান আছে। সেখানে বসে হৃদয় আর জয় চা খাচ্ছিল। এটা তাদের ডেইলি রুটিন বললে চলে। হৃদয় আর জয় পুলিশের গাড়ি দেখে একটু অবাক হলো, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো গাড়ি থেকে নামা মানুষটাকে দেখে। কারণ তারা দেখতে পেল গাড়ি থেকে আর কেউ নয়, শিমলা নামতেছে। শিমলা সোজা জয়ের কাছে চলে গেল। সেখানে গিয়ে একটা হালকা হাসি দিয়ে তাদের সামনে একটা বেঞ্চে বসে পড়ল। এরপর বলল, জয় ভাইয়া এবং হৃদয় ভাইয়া আছেন কেমন? ভালো। ভাইয়া, আপনার হয়তো ভাবতেছেন আমি হঠাৎ করে আপনাদের কাছে কেন এলাম, তাই না? আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে এসেছি। কি জানতে এসেছেন আমাদের কাছে? আজকে সকালে আপনাদের দুজনকে একটা ছেলের সাথে দেখলাম। ওই ছেলেটা কে ছিল? আগে তো কোনোদিন এই এলাকায় দেখি নাই। শিমলার মুখে শ্রাবণের কথা শুনে জয় আর হৃদয় দুজনই অবাক হয়, আবার সাথে সাথে একটু ভয়ও পায়। কারণ শিমলা যদি জানতে পারে এটা শ্রাবণ, তাহলে শ্রাবণ জয় আর হৃদয়ের অবস্থা খারাপ করে ফেলবে। সেটা তাদের জানা আছে খুব ভালো করেই। কি হলো, কথা বলতেছেন না কেন? এবার জয় কথার উত্তরে বলল, ওটা তো আমাদের একটা পুরনো ফ্রেন্ড। নাম কি? বাসা কোথায়? নাম কি বলবে সেটা ভেবে পাচ্ছে না জয়। কারণ যদি শ্রাবণের নাম বলে দেয় তাহলে নিশ্চিত শিমলা বুঝতে পেরে যাবে এটা শ্রাবণ। তাই জয় অনেক সময় ভেবে একটা নাম বলল। ওর নাম তো নিলয়। মিথ্যা বলতেছেন কেন? মানেটা খুব সোজা। ওই ছেলের নাম নিলয় না, ওই ছেলেটার নাম ইমন। সে নিজে আমাকে বলেছিল। আর আপনি আমাকে মিথ্যা বললেন কেন? শিমলা মনে মনে একটা আশার আলো জাগলো, কারণ ছেলেটা হয়তো তাকে মিথ্যা বলতেছে। এরপর শিমলা আবার বলল, ভাইয়া, আমি জানি এটা শ্রাবণ, তাই শুধু শুধু মিথ্যা বলে লাভ নাই। আর ম্যাডাম, এক মিনিট, আপনি কি পাগল হলেন নাকি? ওই ছেলেটা শ্রাবণ হতে যাবে কেন? আর শ্রাবণ হলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতো না। ম্যাডাম, ওই ছেলেটা আমাদের পুরনো একটা ফ্রেন্ড। নাম ইমন হোসাইন, আর ডাকনাম হচ্ছে নিলয়। ও আগে ঢাকায় থাকতো, এখন ঘুরতে আমাদের শহরে এসেছে। আরেকটা কথা আপনি বুঝতেছেন না, এটা যদি শ্রাবণ হতো তাহলে তো প্রথমে ওর পরিবারের কাছে যেত, তাই না? আর সেখানে গেলে তো আপনি দেখতেই পারতেন। শিমলার মুখটা মুহূর্তে খারাপ হয়ে গেল, কারণ সে ভেবেছিল সে হয়তো ঠিকই পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু না, এটা যদি শ্রাবণ হতো তাহলে নিশ্চয়ই নিজের পরিবারের কাছে যেত। শিমলা মনে মনে এগুলো ভাবলো। আচ্ছা, ছেলেটার একটা ছবি দিন তো আমাকে। ছবি দিয়ে কি করবেন? দরকার আছে, তাড়াতাড়ি দিন। আমাদের কাছে ওর কোনো ছবি নেই। নিজে থেকে দিবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? এরপর শিমলা জয়ের মোবাইল থেকে জোর করে শ্রাবণের পিক নিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শিমলা তো জানে না এটাই যা শ্রাবণ। শিমলা ছবিগুলো নিয়ে গাড়ি করে আবার চলে গেল। শিমলা চলে যাওয়ার পরে জয় আর হৃদয় আলোচনা করতে লাগলো, ভাইরে ভাই, এই মেয়ে কি সাংঘাতিক! এই মেয়ে শ্রাবণের খোঁজ পেল কিভাবে? এটা তুই ঠিক বলেছিস। আর তাছাড়া পুলিশ কি সাধে হয়েছে নাকি? আরে বোকা, খোঁজ পেয়েছে নাকি? জাস্ট সন্দেহ হয়েছে, তাই হয়তো জিজ্ঞেস করতে এসেছে। বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না। তুই আবার কি বুঝিস নি? আচ্ছা ভাই, এই শিমলা এখনো বিয়ে করে নাই কেন? বয়স তো কম হয়নি, তাছাড়াও ঠিকঠাক জবও তো করে। এটা তুই ঠিক বলেছিস।
কি জানি বিয়ে করে না কেন। আমার তো মনে হয় এই মেয়ে এখন শ্রাবণকে ভালোবাসে, তাই হয়তো বিয়ে করে নাই। হতে পারে, তবে তুই আগে শ্রাবণকে ফোন দে আর ওকে সবকিছু খুলে বল। ওয়েট। এরপর হৃদয় শ্রাবণকে ফোন দিল। অপরদিকে আমি শান্তিতে ঘুমিয়েছিলাম। হঠাৎ তখনই আমার ফোন বেজে উঠলো। আমার ঘুম দূর হয়ে গেল। আমি ঘুম চোখে মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি জয় ফোন দিয়েছে। জয় বল, ফোন দিয়েছিস কেন? তুই কোথায় এখন তাই বল। কোথায় আবার? বাসায় ঘুমিয়ে আছি। কেন? তুই ওই অসময়ে ঘুমিয়ে আছিস? এদিকে অনেক বড় কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? এরপর জয় আমাকে সবকিছু খুলে বলল। আমি শুনে একটু অবাক হলাম। শিমলা আমার খোঁজ পেল কিভাবে? আর ওকে তো আমি এখনো দেখি নাই। শিমলাকে দেখাতে পারবি? দেখাতে পারবো না কেন, চলে আয়, দেখিয়ে দিচ্ছি। এখন আসবো? চলে আয়, সমস্যা নেই। সবে মাত্র রাত 8টা বাজে। আচ্ছা, তোরা কোথায় আছিস এখন? আমাদের বাসার সামনে একটা দোকানে বসে আছি, তুই চলে আয়। আচ্ছা, আমি একটু পরে আসতেছি। এরপর ফোন কেটে দিলাম। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি বাসার বাইরে বেরিয়ে একটা রিক্সা নিয়ে জয়দের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। প্রায় 2 মিনিট পরে পৌঁছে গেলাম হারামি দুটোর কাছে। ওই তাড়াতাড়ি চল। কোথায় শিমলা? অনেকদিন দেখি না, একটু দেখে আসি। আরে বন্ধু, এত ব্যস্ত হলে চলে? এসেছিস, এক কাপ চা বিড়ি সিগারেট খেয়ে নে, তারপরে না হয় যাওয়া যাবে। এত ব্যস্ত হলে চলে? এটা তুই কি বলছিস? তাহলে একটা সিগারেট দে, অনেক সময় খাওয়া হয়নি। বাহ, ঢাকা গিয়ে দেখি অনেক উন্নতি হয়েছে। এরপর জয় প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আমাকে দিল। আমি সিগারেট মুখে দিয়ে আগুন দিয়ে বললাম, আরে বন্ধু, সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। আর কেউ ছিল না, তাই হয়তো এইটা বেছে নিয়েছিলাম। আরে তুই হৃদয়ের কথা বাদ দে তো, তুই তো জানিসই ও চিরকাল ধরেই ধার্মিক। আমি জয়ের সাথে তাল মিলিয়ে হেসে দিলাম। এটা দেখে হৃদয় বলল, তোদেরকে দেখি ভালো কথা বললে তোরা আমার মজা নিস। আচ্ছা জয়, একটা কথা বলবি? বল। এই ভিতর ডেমকে ভাবি কি দেখে বিয়ে করলো? হারামি তো না খায় সিগারেট, না খায় গাঞ্জা। আজকাল মেয়েরা তো এবার এইসব ছেলেদের ছাড়া কাউকে বিয়েই করে না। তুই এটা একদম ঠিক বলেছিস, আমিও মাঝে মাঝে ভাবি। এটা বলেই আমি আজ জয় অট্ট হাসিতে হেসে উঠলাম। আর হৃদয় আমাদের দুজনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হৃদয় বলল, এই জন্যই তো তোর এখনো বিয়ে হয়নি। মামা, এটা তুই একদম ঠিক বলেছিস। আমারে কেউ চয়েস করে না, তবুও আমি রিল্যাক্স। সবাই কিছু সময় হেসে নিলাম। এরপর আমরা 3 জন জয়ের বাইকে উঠলাম। বাইক স্টার্ট দিয়ে জয় চালাতে লাগলো। আর আমার মোবাইলে জরুরি একটা কল আসার কারণে আমি ফোনের দিকে মনোযোগ দিয়ে কথা বলতে লাগলাম। আমি ফোনে কথা বলতেছি, তখনই জয় গাড়ি ব্রেক করলো। হৃদয় পিছ থেকে নেমে গেল। বুঝলাম শিমলার বাসার সামনে চলে এসেছি। আমিও কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে গেলাম। প্রায় 5 মিনিট পরে কথা শেষ হলো। এরপর আমি জয়কে বললাম, কই, আমরা কি চলে এসেছি? তোর তো ফোনে কথা বলা শেষ হচ্ছে না। সামনে দেখ, ওই বাসা 3 তলা শিমলা থাকে। জয়ের কথায় আমি সামনে তাকালাম। সামনে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ বাসাটা একটু চেনা চেনা লাগতেছে। আর তার চেয়ে বড় কথা, বাসাটা দেখেই বুকের ভেতরে ধুক ধুক আওয়াজ যেন একটু বেড়েই যাচ্ছে। এমন আগে কোনোদিনই হয়নি। আমার মনে হচ্ছে সামনে আমার জন্য বড় কিছু অপেক্ষা করতেছে। তাই আমি জয়কে উদ্দেশ্য করে বললাম, এটা কার বাসা ভাই? চেনা চেনা লাগতেছে। যাক, কিছুটা চিনতে পেরেছিস। আমি তো ভেবেছিলাম চিনতেই পারবি না। আরে কথা না পেঁচিয়ে বলতো এটা কার বাসা। এরপর জয় যে কথা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চিনতে এত বড় ভুল করলাম। এইটা তোদের বাসা, চিনতে পারতেছিস না? জয়ের কথা শুনে আমি একটু পিছিয়ে গেলাম। তারপর ভালো করে বাড়িটা দেখতে লাগলাম। আগে ছিল একটা ছোটখাটো একটা 1তলা বিল্ডিং, আর এখন তো দেখতেছি 3 তলা হয়ে গেছে। তাছাড়া বাড়ির চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর, যে কেউ দেখলেই পছন্দ করবে। এরপর আমি চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। এটাই আমার বাসা। অনেকদিন আসা হয় নাই, চিনতে ভুল করতেছি। তাছাড়া এখানে আসার সময় আমি ফোনে ব্যস্ত ছিলাম, তাই খেয়ালও করতে পারি নাই কোন রাস্তায় যাচ্ছিলাম। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছিলাম না, আমি তো যেতে চেয়েছিলাম শিমলার বাসায়। তাহলে এই হারামিগুলো আমাকে এখানে থামিয়ে নিয়ে এলো কেন? আমার খুব রাগ হলো। তাই আমি জয় আর হৃদয়ের দিকে তাকালাম। কি মামা, একবার চমকে দিলাম না? আমাকে তোরা এখানে নিয়ে এলি কেন? কেন? তুই তো বললি যে শিমলার সাথে দেখা করবি, তাই তো এখানে নিয়ে এলাম। শিমলাকে শুধু এক নজর দেখবো, দেখা করব না। আর তোরা তো আমাকে শিমলার বাসার দিকে নিয়ে যাবি, তাহলে আমাকে এখানে আনলি কেন? আরে ভাই, শিমলা তো এখানেই থাকে, তাই তো তোকে এখানে নিয়ে এলাম।
আমি হৃদয়ের কথা শুনে খুব অবাক হলাম। মানে? মানে হচ্ছে শিমলা তোদের বাসায় ভাড়া থাকে অনেক আগে থেকে। হোয়াট দ্য ফুসকা? ভাই এগুলোর মানে কি? সেটা আমরা কি করে বলবো বল? আমরা যেটুকু জানি সেটুকুই বললাম, বাকিটুকু তুই খুঁজে বের কর। ভাই তোরা আমাকে এটা কি শোনালি? আমার মাথায় তো কিছুই আসতেছে না। অবশেষে কিনা এক্স গার্লফ্রেন্ড আমার বাসায় ভাড়া থাকে? আজব। হুর, তুই চুপ কর। এটা তোর বাসা না, ওকে? তুই অনেক বছর আগে বাসা থেকে পালিয়ে গেছিলি, এখন আর এটা তোর বাসা নেই। জয়, তুই ঠিক বলেছিস। জয়ার হৃদয়ের কথা শুনে আমি আর এক মুহূর্ত না থেকে বাসার গেটের সামনে বসে ওদের দুজনকে উড়াধুরা মারতে লাগলাম। এইবার বস কেমন লাগে? মজা করার আর মানুষ পাস নাই। হঠাৎ করেই কে যেন আমাকে ভাইয়া বলে ডাক দিল। আমি জয়ার হৃদয়কে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে তাকালাম। পিছনে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে বাসের সেই মেয়েটি যার সাথে আমি খুলনায় এসেছিলাম। আমি একটা হাসি দিয়ে বললাম, আরে তুমি এত রাতে এখানে কি করো? আমারও তো একই প্রশ্ন, আপনি এত রাতে এখানে কি করেন? আর জয় ভাই আর রিয়াদ ভাইয়াকে মারতেছেন কেন? আমি তো একটা কাজে এখানে এসেছিলাম। এক মিনিট, তুমি কি জয়ার হৃদয়কে চেনো? আজব, চিনবো না কেন? অনেক আগে থেকেই চিনি। ও আচ্ছা, তুমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিলে না। এদিকে জয়ার হৃদয় অবাক চোখে তাকিয়ে আছে, কিছুই বুঝতেছে না, কারণ শ্রাবণ বলেছিল কেউ তার আসল পরিচয় জানে না। তাহলে এটা কি? ও আপনাদেরকে তো কিছুই বলাই হয়নি। এই মেয়েটি আর কেউ নয়, এই মেয়েটির নাম জান্নাত। আর জান্নাত হচ্ছে শ্রাবণের সেই ছোট্ট বোনটি। অনেক বড় হয়ে গেছে, তাই হয়তো শ্রাবণ চিনতে পারে নাই। আর জান্নাতও অনেক বছর পরে দেখতেছে, তাই চিনতে পারে নাই। মোট কথা দুই ভাই বোনের কেউ জানে না যে তারা দুইজন আপন ভাই বোন। কোনো প্রশ্ন ভাইয়া? এই যে তুমি এত রাতে একা একা রাস্তায় কি করো? ভাইয়া আপনি না অনেক বোকা। এই যে পিছনের যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসাটা আমাদের, আমি এখানেই থাকি। মেয়েটির কথা শুনে আমি থ হয়ে গেলাম। মেয়েটির দিকে ভালো করে একবার তাকালাম, তাহলে আমার সন্দেহ ঠিক হতে চলেছে। এটা কি আমার সেই ছোট্ট আপুটা? না, কিছুই তো ভাবতে পারতেছি না। কি হলো ভাইয়া, চুপ করে গেলেন কেন? আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নাম জানো কি? সেই কখন থেকে জিজ্ঞেস করব করে করা হয়নি। জান্নাতুল নাইমা, সবাই জান্নাত বলে ডাকে, আপনি চাইলে জান্নাত বলে ডাকতে পারেন। আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। আমি জয়ার হৃদয়ের দিকে ঘুরে তাকালাম। ওরা তো দুইজনের চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওদেরকে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, এটা কি আমার বোন? ওরা চোখ দিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কি হলো ভাইয়া, কথা বলেন না কেন? না এমনি, তোমার নামটা কিন্তু খুব সুন্দর। কে রেখেছিল তোমার নামটা? নামটা কে রেখেছিল এই কথা জিজ্ঞেস করায় জান্নাতের মুখটা কালো হয়ে গেল। এর কারণ আমার বুঝতে আর বাকি নেই, কারণ জান্নাতের নামটা আমি নিজেই রেখেছিলাম। তখন আমার বয়স 6 থেকে 7 হবে। সকলের সাথে যুদ্ধ করে আমার বোনের নাম আমি রেখেছিলাম। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। কি হলো, বলতেছো না কেন? আমার ভাইয়া রেখেছিল। ও আচ্ছা, তোমার ভাইয়ার নাম কি? সেটা অন্য এক সময় বলবো, এখন বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে, আব্বু বকা দিবে অনেক। যাও, তবে এত রাত পর্যন্ত মেয়েদের বাইরে থাকা ঠিক না। আসলে ভাইয়া আমি কখনোই একা একা রাতে বের হই না, কিন্তু অনেক দিন পরে বাসায় এসেছি তো, তাই একটু বন্ধুদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তুমি বাসায় যাও, তাহলে আমরা আসি। ভাইয়া আপনি কি এই এলাকায় থাকেন? আর জয় ভাইয়া কি আপনার ফ্রেন্ড নাকি? এরপর আমি আর সামান্য কিছু কথা বলে আমাদের বাসা থেকে দূরে চলে এলাম। ভাই, একটু আগে কি হলো আমার সাথে? কি হলো মানে বুঝতেছিস না, আমি নিজের বোনকে চিনতে পারি নাই। কিন্তু তাহলে জান্নাত তোকে ভাইয়া বলে কেন? তোদের আগে কোথাও দেখা হয়েছিল নাকি? এরপর সবকিছু খুলে বললাম। কি বলিস, এত কিছু? আমার কাছে বাসে বসেই জান্নাতকে চেনা চেনা লাগতেছিল, তাই তো সব কথা চুপ করে মেনে নিয়েছিলাম, কিন্তু শিওর ছিলাম না এটাই জান্নাত। কিন্তু ভাই আসল কাজটাই তো হলো না। কি কাজ? আরে মিয়া, আমাদের ভাবিকেই তো দেখতে পারলাম না, শ্রাবণকে। ফাজলামও বন্ধ কর। শিমলা তোদের ভাবি হতে যাবে কোন দুঃখে? সেটা সময় হলেই দেখা যাবে। আচ্ছা ভাই, চল বাসায় যাই, অনেক রাত হয়েছে। কালকে দেখা হলে দেখিয়ে দিমুনি ভাবিরে। হয়, জানি তো, বাসায় বউকে রেখে এখন বাইরে এক মুহূর্তের জন্য থাকতে মন চায় না। চল হৃদয়,
তাড়াতাড়ি বাসায় যাই, গিয়ে খেলাধুলা শুরু করে দিই। সি একটু তো শরম কর হারামি। এরপর আমরা যে যার বাসায় চলে গেলাম। বাসায় এসে অনলাইনে খাবার অর্ডার দিলাম। এরপর মোবাইল বের করে নাজমুলকে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ফোন রিসিভ করলো। জি স্যার বলুন। কালকে পিরোজপুর যেতে হবে আপনাকে আমার সাথে। ওকে স্যার, কিন্তু কেন? একটা পুরনো হিসাব বাকি রয়ে গেছে, সেইটা মেটাতে যাবো কালকে। ঠিক বুঝলাম না স্যার। আপনার বুঝে লাভ নেই, কালকে গেলেই বুঝতে পারবেন। ওকে স্যার, গুড নাইট। এরপর ফোন কেটে দিলাম। রুমে শুয়ে আছি আর ভাবতেছি কালকে পিরোজপুর থানায় গিয়ে ছেলেগুলোর কি হাল করব। খুব রাগ হচ্ছে নিজের উপর। আপনারা তো কিছুই বুঝতে পারতেছেন না। আসুন আমি বুঝিয়ে বলি। ঢাকা থেকে বাসে করে খুলনায় আসতে গেলে পিরোজপুরের ভিতরে দিয়ে আসতে হয়। আর পিরোজপুর কি হয়েছিল আপনারা তো সেটা জানেন। জানাতে কয়েকটা ছেলে আজে বাজে কথা বলছিল। আমি তাদেরকে হালকা মেরেই পুলিশের হাতে দিয়ে দিই। কিন্তু আজকে যখন জানতে পারলাম ওরা আমার নিজের বোনকে এই কথাগুলো বলেছে, তাই প্রচুর রাগ উঠেছে নিজের উপর। চোখ বুজে শুয়ে আছি। যখন প্রচুর রাগ হয় তখনই আমি এইভাবে অন্ধকার রুমে চোখ বন্ধ করে শুয়ে থাকি। হঠাৎ করে বাসার কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একটা ছেলে খাবার নিয়ে এসেছে। আমি খাবার নিয়ে ভেতরে চলে গেলাম। এরপর রাতের খাবার খেয়ে নিলাম। এখন রাগ অনেকটাই কমেছে, তাই ল্যাপটপ আর 1 কাপ চা নিয়ে ছাদে চলে এলাম। ছাদে এক কোণে ছোট একটা টেবিল এবং 2টা চেয়ার রাখা আছে। আমি ল্যাপটপ টেবিলে রেখে চা খেতে লাগলাম আর রাতের এই ঠান্ডা আবহাওয়ার মজা উপভোগ করতে লাগলাম। চারদিকে কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে কয়েকটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। এরপর আমি আলামিনকে ফোন দিলাম। এই হচ্ছে সেই আলামিন যে নেট বিষয়ে একটু বেশি ধারণা রাখে। হ্যাঁ স্যার বলুন, কি মনে করে ফোন দিলেন? আলামিন একটু খোঁজ নিয়ে দেখো তো এনামুলের বড় কোনো মিটিং আছে কিনা, খুব তাড়াতাড়ি। 2 মিনিট সময় দিন স্যার, আমি খুঁজে দেখতেছি। স্যার কাছাকাছি কোনো মিটিং নেই, তবে 1 মাস পরে অনেক বড় একটা মিটিং আছে, যেখানে অনেক বড় বড় লোকজন আসবে। সাধারণ কোনো মানুষ এই মিটিংয়ে আসতে পারবে না স্যার। 2 মিনিট পরে যত বড় মিটিং হোক না কেন, এই শ্রাবণ সব মিটিংয়ে প্রবেশ করার ক্ষমতা রাখে। স্যার আমার থেকে ভালো সেটা আর কে জানে। বুঝলি আলামিন, এনামুলের ভাগ্যটা অনেক ভালো, তাই 1 মাস সময় পেয়ে গেল। জি স্যার ঠিক বলেছেন। এরপর আরও কিছু সময় কাজের ব্যাপারে কথা বলে ফোনটা রেখে দিলাম। কিছু সময় চোখ বন্ধ করে রইলাম। তখনই আগে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। পুরোনো কথা ভাবতে ভাবতে টেরই পাইনি যে রাত 1টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়ে নিজের রুমে চলে এলাম। এরপর আর 7-5 না ভেবে সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুমিয়েছিলাম, তখনই বাসার কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। ইস, অনেক দেরি হয়ে গেছে। আজকে তো আমার পিরোজপুর যাওয়ার কথা ছিল। ওহ শিট। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ব্রাশ মুখে দিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে সামনে তাকিয়ে দেখি নাজমুল দাঁড়িয়ে আছে। প্যান্ট শার্ট পরে একদম ফিট হয়ে চলে এসেছে। নাজমুল আমাকে এই অবস্থা দেখে একদম হা করে আমার দিকে চেয়ে আছে। কি হয়েছে, এইভাবে কি দেখেন মিস্টার নাজমুল? স্যার সকাল 10টা বাজে, আপনি এখনো বিরাজ করেন নাই? দূর, আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর কি। তুমি ভেতরে এসে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ও আচ্ছা স্যার। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম আর নাজমুল আমার বাসার চারিদিকটা ঘুরে দেখতে লাগলো। নাজমুল চলো, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। স্যার সকালের নাস্তা করবেন না? এখন সময় নেই, রাস্তায় করে নেব না। ওকে স্যার। এরপর বাসা থেকে বের হলাম। বাইরে বের হয়ে দেখি নাজমুল বাইক নিয়ে এসেছে। তারপর নাজমুলের বাইক স্টার্ট দিল। আমি ওর পেছনে বসে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আমার মেজাজটা একটু খারাপ হলো, কারণ নাজমুল এটা বাইক চালাচ্ছে নাকি সাইকেল চালাচ্ছে কিছুই বুঝতেছি না। আমাদের বাইককে টক্কর মেরে রিক্সাও এমনিতে আগে চলে যাচ্ছে। তাই আমি বিরক্ত হয়ে নাজমুলকে বললাম, নাজমুল তুমি এটা কি চালাচ্ছ? তুমি তো মিয়া বাইকের মান সম্মান খেয়ে দিচ্ছ। স্যার বেশি জোরে চালাতে পারবো না, আগে একবার মরতে মরতে বেঁচে গিয়েছি, আর কোনো রিস্ক নিতে চাই না। এই তুমি বাইক থামাও। কেন স্যার? থামাতে বলেছি, থামাও। এরপর নাজমুলকে বাইক থেকে নিচে নামিয়ে আমি ড্রাইভ করার সিটে বসলাম। নাও এবার আমার পিছনে বসো। এ কি স্যার, আপনি বাইক চালাতে পারেন? আজও বাইক চালাতে পারবো না কেন? না মানে স্যার আগে কোনোদিন দেখিনি তো, তাই আর কি। আজও বাইক চালাতে পারবো না কেন? এরপর আমি বাইক স্টার্ট দিয়ে খুব জোরে জোরে চালাতে লাগলাম। বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখি নাজমুল খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবতেছিল আমি ভালো করে চালাতে পারি কিনা, কিন্তু সে তো জানে না আমি বাইক নিয়ে পিএইচডি করেছি। প্রায় 10 মিনিট পরে সামনে খেয়াল করি কিছু দূর সামনে সেই পুলিশ ম্যাডাম গাড়ি চেক করতেছে। আমি ওইটা দেখে নাজমুলকে জিজ্ঞেস করলাম, গাড়ির কাগজপত্র সাথে আছে নাকি? না স্যার, বাসায় রেখে এসেছি ভুলে। সমস্যা নেই, আমাদের আবার কে কি বলবে। মনে মনে 2টা গালি দিলাম। এরপর বাইকের স্পিড বাড়িয়ে পুলিশ ম্যাডামের সামনে দিয়ে চলে গেলাম। পিছে তাকিয়ে দেখি পুলিশ ম্যাম গাড়ি থামানোর জন্য ইশারা করতেছে, কিন্তু কে শোনে কার কথা?
কারণ আমি জানি এখানে গাড়ি থামালে আরেক বিপদে পড়া লাগবে, তাই আর কোনো রিস্ক নিলাম না। প্রায় 2 ঘন্টা পরে পিরোজপুর থানায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে প্রথমে আমি বড় অফিসারের কাছে গেলাম। আমি কিছু না বলে পকেট থেকে একটা কার্ড বের করে দিলাম। সাথে সাথেই পুলিশ অফিসারটি দাঁড়িয়ে গেল আর বলল, কে আপনি আর কি চাই? কোনো সমস্যা হয়েছে? সমস্যা একটা আছে। 2 দিন আগে আমি কয়েকটি ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম, তারা কোথায়? জি স্যার, বলুন। লকআপে আছে স্যার। সেই লকআপের চাবি আর একটা লাঠি নিয়ে আমার সাথে আসুন। যেই কথা সেই কাজ। লকআপের সামনে গিয়ে দেখি ছেলেগুলো বসে বসে তাস খেলতেছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। লকআপের তালা করে ভেতরে গিয়েই কাউকে কিছু না বলে সবগুলোকে শরীরের সবটুকু বল দিয়ে মারতে লাগলাম। আর ছেলেগুলো ওমাগো ওমাগো বলে চিৎকার দিতে লাগলো। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এখনও সবগুলোকে পিটিয়েই যাচ্ছি। নাজমুল অবস্থা খারাপ বুঝে আমাকে লকআপের বাইরে নিয়ে আসে। আমাকে 1 বোতল পানি দেওয়া হলো। আমি পানি খেয়ে একটু শান্ত হলাম। স্যার, একটা মেয়ের জন্য আপনি ছেলেগুলোকে এভাবে পিটান? স্যার, আপনার মতো সবাই হলে আমাদের দেশের আজকে এমন অবস্থা হতো না। কমে যেত ধর্ষণের কেস। মেয়েটি আর কেউ ছিল না, আমার বোন ছিল। ও সরি স্যার, আমি জানতাম না। এরপর আর কিছু সময় থানায় বসে থেকে পরের বাসার দিকে রওনা দিলাম। এর মাঝে নাজমুল কোনো কথাই বলে নাই। ও শুধু চোখ বড় বড় তাকিয়ে আমার সব কর্মকাণ্ড দেখেছে। স্যার, আপনি হঠাৎ এদের পেলেন কোথায়? আর হঠাৎ এমন করে মারলেন কেন? ওরা আমার বোনকে বাজে কথা বলেছিল, মানে ইপটিজিং করেছিল। ও এই ব্যাপার। স্যার, আপনি একদম ঠিক করেছেন। এরপর একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম। পিরোজপুর থেকে বাসায় আসতে প্রায় 3 ঘন্টা লেগে যায়। নাজমুল আমাকে বাসার সামনে দাঁড়িয়ে দিয়ে চলে যায়। আমি আর কোনো কিছু না ভেবে বাসায় ঢুকে যাই। তখন দুপুর 2টা বাজে। আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে দুপুরের জন্য কিছু একটা রান্না করে খেয়ে নিলাম। আজকে একটু পরিশ্রম করা হয়েছে, তাই চোখে ঘুম চলে এলো। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম আমার গায়ে বৃষ্টি পড়তেছে। আমি তো আমার রুমে ঘুমিয়ে আছি, তাহলে বৃষ্টির পানি আসবে কোথা থেকে? কিন্তু আমি স্পষ্ট টের পাচ্ছি আমার শরীরের কিছু অংশ ভিজে আছে। তাই আর চোখ বন্ধ না করে রেখে চোখ খুলে তাকালাম। চোখ খুলে আমি অবাক হয়ে যাই। আমার সামনে পুলিশ ম্যাম হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে 2 জন পুলিশ। আমি প্রথমে ভেবেছিলাম এটা স্বপ্ন, কিন্তু পরে দেখি আমার শরীর সত্যিই পানি। তাই বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। আর এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করতেছি, কারণ আমার সম্পূর্ণ মনে আছে আমি যখন ঘুমাতে এসেছিলাম তখন বাসার মেইন দরজা লক করে এসেছিলাম। তাহলে পুলিশ ভেতরে এলো কেন, আর আমাকে বা ঘুম থেকে তুললো কেন? এইরকম হাজার প্রশ্ন নিজের মনে ঘুরপাক খাচ্ছিল। তখনই পুলিশ ম্যাম বলল, ওইভাবে হা করে তাকিয়ে আছিস কেন? এইভাবে তাকিয়ে না থেকে আমাদের সাথে চল। মানে কি, আপনারা আমার বাসার ভেতরে ঢুকলেন কিভাবে? সেই সব আমরা তোকে বলতে পারবো না, তুই এখন আমাদের সাথে চল। এক্সকিউজ মি ম্যাম, ভদ্রভাবে কথা বলুন। আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? আমি অপরাধীদের সাথে সবসময় এইভাবে কথা বলি, বেশি কথা না বলে চল। ওয়েট, অপরাধী? কে অপরাধী? আমি কি অপরাধ করেছি জানতে পারি? হাবিলদার, আপনারা ওনাকে নিয়ে বাইরে আসুন, আমি গাড়ির কাছে যাচ্ছি। আমি অবাক হয়ে তার যাওয়া দেখতে লাগলাম। ভাইরে ভাই, এইটা কি কোনো পুলিশ নাকি অন্য কিছু? আমি কি অপরাধ করেছি কিছুই বলতে পারতেছে না। আজব। এরপর 2 জন পুলিশ আমাকে ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আমি পুলিশের গাড়িতে বসে আছি, মিজাজটা পুরোই বিগড়ে আছে। কোনো কথা বলতেছে না, ইচ্ছে করতেছে এখানে সবগুলোকে মেরে পালিয়ে যায়, কিন্তু এটা সম্পূর্ণ অপরাধ। তাই চুপ করে বসে আছি। মাথা ঠান্ডা করে ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আমার অপরাধটা কি করেছি আমি, যার জন্য আমাকে এইভাবে আপনারা তুলে নিয়ে যাচ্ছেন? শিমলা কিছু না বলে আমার সামনে 3টা বন্দুক রাখলো, যার মধ্যে একটা পিস্তল আর বাকি 2টা অটো বন্দুক। আমি এগুলো দেখে অবাক না হয়ে পারলাম না, কারণ এগুলো তো আমি আমার রুমের ড্রয়ারে রেখেছিলাম। তাহলে এগুলো এখানে আসলো কিভাবে? কি মিস্টার ইমন, অবাক হচ্ছেন? এগুলো আমার কাছে কিভাবে এলো? আমি কিছুই বলতেছি না, চুপ করে ম্যামের দিকে চেয়ে আসি। আমি জানি আপনি এখন কিছু বলবেন না। আচ্ছা শুনুন, আমি বলি এগুলো আমি কি করে পেলাম। এরপর শিমলা বলতে শুরু করলো, আজকে সকালে আমি রাস্তায় গাড়ি চেক করতেছিলাম, কারণ আমার কাছে খবর ছিল যে এই রাস্তা দিয়ে ট্রাক যাবে, তাই আমি ওখানে সব গাড়ি চেক করতেছিলাম। মনে পড়ে আজকে সকালেই ওই রাস্তা দিয়ে আপনি খুব জোরে বাইক চালিয়ে গিয়েছিলেন। আমি আপনাকে থামতে বলেছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনেন নাই, চলে গেলেন। এটা নিশ্চয় জানেন যে পুলিশের কথা অমান্য করা একটা অপরাধ। তাই আমি একটু আগেই আপনার বাসায় এসেছিলাম আপনাকে গ্রেফতার করতে, কিন্তু আপনার বাসায় এসে কলিং বেল বাজানোর পর কেউ দরজা খোলে নাই। আমি বাধ্য হয়ে দরজার লক ভেঙে ফেলি এবং আপনাকে খুঁজতে খুঁজতে আপনার রুমে যাই। সেখানে গিয়ে দেখে আপনি ঘুমিয়ে আছেন। আমি একটু অবাক হলাম, কারণ এত ঘুম কোথা থেকে আসে আপনার? যাই হোক, আমি আপনার রুমটা একটু ভালো করে দেখতেছিলাম, তখন আমার চোখ যায় ওইগুলোর উপরে। ডর খোলা ছিল।
আপনি খুব বড় একটা ভুল করে ফেলেছেন এই শিমলার সাথে টক্কর নিয়ে। শিমলা এই কথাগুলো বলে জোরে একটা হাসি দিল। আমি তো পুরোই অবাক, কি কাজে এলাম আর কিসের মধ্যে ফেসে গেলাম। কাউকে কিছু না বলে তার বাসা তল্লাশি করা তো অপরাধ, সেটা আপনি জানেন না? এখন এসব না বলে বরং ভাবুন কিভাবে আমার হাত থেকে মুক্তি পাবেন। আমি কিছু না বলে পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে নিলাম। এরপর দেয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেট একটা টান দিয়ে বললাম, লকআপ থেকে বের হতে আমার মাত্র 2 মিনিট লাগবে, শুধু 2 মিনিট। আমার এমন কাণ্ড আর কথা শুনে শিমলা তো পুরোই অবাক হয়ে গেল। শিমলা কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, তার বুকের ধুকপোকানি যেন ক্রমশই বেড়ে চলেছে। কেন এইরকম হচ্ছে সেটা সে জানে না। শিমলা কোনো মতে যেন তার চোখের সামনে ছেলেটার চোখের দিকে তাকাতেই পারতেছে না। ইচ্ছে করতেছে ছেলেটার মুখের সিগারেট ফেলে দিয়ে তাকে 2টা থাপ্পড় মারতে। যে ভাব সেই কাজ, ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার মুখে। এক থাপ্পড় খেয়ে আমার সব হিরোগিরি বেরিয়ে গেল। কি জোর মেয়েটার হাতে, তবে থাপ্পড়টায় কেমন যেন আলাদা একটা মজা আছে। কি কোমল মেয়েটার হাত। মেয়েদের হাত এত নরম হয় আমার আগেই জানা ছিল না। আমি মুখে হাসি দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। শিমলা নিজেই বুঝতে পারতেছে না কেন সে বারবার এমন করতেছে, কেন বারবার না চাইতেও এই অপরিচিত একটা ছেলের উপরে বারবার অধিকার খাটাচ্ছি। শিমলা নিজেই নিজেকে এই প্রশ্নগুলো করতেছে। আমি এক নজরে মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছি। মেয়েটি মানে শিমলার দিকে। অপরদিকে শিমলাও আমার চোখের মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো রোমান্টিক মুভির শুটিং হচ্ছে এখানে। গাড়ি চলাকালীন সময় হঠাৎ ভাঙা জায়গায় গাড়ির চাকা পড়ে যায়, ব্যাস শিমলার ঘোর কেটে যায়, সাথে আমারও। সামনে তাকিয়ে দেখি শিমলা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে লজ্জা পেয়েছে। আমি বুঝি না এটা মেয়ে নাকি অন্য কিছু। লজ্জা পেলে এই মেয়েকে এত সুন্দর লাগে আগে জানা ছিল না। প্রায় 30 মিনিট পরে থানায় চলে গেলাম। আগের দিনের মতো আমাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো। আমি সেখানে বসে পড়লাম। এখান থেকে শিমলা ম্যামকে স্পষ্ট দেখা যায়। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। আমি কিছুই বুঝতে পারতেছি না এর মানে কি। আমি কারো প্রেমে পড়ে গেছি? এটা কি করে সম্ভব? এই জীবনে কত রকমের মেয়ে যে দেখেছি তা বলে শেষ করা যাবে না। কই আজ পর্যন্ত তো কারো উপর ক্রাশ খেলাম না, তাহলে আজকে কেন এই মেয়ের উপর থেকে চোখ ফেরাতে পারতেছি না? অবশেষে আমি আবার প্রেমে পড়ে গেলাম। আমার যে করে হোক এই মেয়েকেই চাই। আর কতদিন এইভাবে সিঙ্গেল থাকবো? এইবার ভাবতেছি বিয়েটা করেই ফেলবো। শিমলার দিকে তাকিয়ে এগুলো ভাবতেছিলাম, তখনই খেয়াল করলাম শিমলাও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে শিমলা আমার কাছে চলে এলো। আমার কাছে এসেই আমাকে বলল, ওই তোর সমস্যা কি বলবি আমাকে? তুই সেই তখন থেকে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আপনাকে দেখি। আমাকে দেখছিস কেন? আগে কখনো মেয়ে দেখিস নাই নাকি? মেয়ে দেখছি কিন্তু পরি দেখি নাই, তাই তো আপনাকেই দেখি। ফ্লার্ট করিস আমার সাথে? তুই জানিস আমি তোর কি হাল করতে পারি? এই সুন্দর মুখে এমন রাগ মানায় না। আপনি সবসময় হাসি খুশি থাকতে পারেন না নাকি? অসহ্য একটা। আমি ফ্লোরে বসে একটা হাসি দিলাম। আজকে কেন জানি অনেক ভালো লাগতেছে। অন্যদিকে মনটা কেমন কেমন করতেছে। না চাইতেও শিমলার কথাও খুব মনে পড়তেছে। শিমলাকে শেষ কবে দেখেছিলাম মনে নেই, কিন্তু ওর সেই গোলো গোলো মুখখানা এখন আমার মনে পড়ে। কেন জানি আমার মনে হচ্ছে শিমলা আমার খুব কাছেই আছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না। জেল থেকে বেরিয়ে আমাকে যে করেই হোক বন্ধুদের সাথে কথা বলে শিমলাকে দেখতে হবে। আর তার সাথে এটাও জানতে হবে শিমলা আমাদের বাসায় ভাড়া থাকে কেন, আর ও কি আমাকে এখনো ভালোবাসে নাকি বিয়ে শাদী করে সংসারের ভিতরে ঢুকে আছে। কিন্তু হৃদয় যে বলেছিল শিমলা এখনো বিয়েই করে নাই, এটা অসম্ভব। আমি না হয় একটা ছেলে তাই এতদিন বিয়ে না করেই আসি, কিন্তু শিমলা তো একটা মেয়ে, চাকরি করে মেবি, তাহলে এতদিনে তো ওর বিয়ে হয়ে যাওয়ার কথা। তাছাড়া আমার বন্ধুরাও যে হারামি, ওরা আমার সাথে মজাও করতে পারে। মনে মনে এগুলোই ভাবতেছিলাম আর দেওয়ালে আঁকিঝুঁকি দিচ্ছিলাম, যেটা সাধারণ সব আসামিরাই করে। আমারও একটু ইচ্ছে হলো তাই এমন করতেছি। তখন আরেকটা বিষয় আমার মাথায় এলো। হৃদয় আর জয় বলেছিল শিমলা নাকি পুলিশের চাকরি করে। তাহলে কোনোভাবে এই শিমলা ম্যাডাম আমার সেই শিমলা নয় তো? যদি এটা হয় তাহলে তো আমি শেষ। কারণ আমার যে এই ম্যাডামকে খুব ভালো লাগছে, যে কোনো মূল্যে আমার এই ম্যাডামকেই চাই। কিন্তু যদি এটা সেই বিশ্বাসঘাতক হয় তাহলে আমি কি করব? জানি না, কিছু জানি না। আমি সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে। তখনই আমার মন আবার বলল এটা কখনোই হতে পারে না। কারণ প্রথমত বাসে আমার নিজের আপুর সাথে দেখা, আর এখন যদি এই শিমলা সেই শিমলা হয় তাহলে তো বাস থেকে নেমেই এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা, মানে একই দিনে দুইজন পরিচিত মানুষের সাথে দেখা। যাই হোক, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। জেল থেকে বের হলেই সবকিছুই দেখা যাবে। আগে এখান থেকে তো বের হই। জানি না নাজমুল কখন এখান থেকে বের করবে আমাকে। তো ভালো লাগে না, মনে মনে অনেক কিছু চিন্তা করতেছি। তখনই দেখি নাজমুল এসেছে। হাতে একটা কাগজের ফাইল দেখতে পেলাম।
এটা যে আমার জামিনের কাগজ সেটা বুঝতে আর বাকি রইল না। তখন নাজমুল আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি রাগীভাবে তাকিয়ে রইলাম। 2 মিনিট পরে আমাকে লকআপ থেকে বের করা হলো। এরপর আমি শিমলা ম্যাডামের সামনে গেলাম। ম্যাডাম দেখি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি খাতায় একটা সাইন করে কলম রেখে দিলাম। এরপর ম্যাডামের দিকে তাকিয়ে হেসে বললাম, এইভাবে না থেকে একটু হাসি খুশি থাকুন, গম্ভীরভাবে থাকলে আপনাকে একটা পেতনির মতো লাগে। এটা বলেই আমি আর নাজমুল বেরিয়ে আসলাম। আসার সময় পেছনে তাকিয়ে দেখি যে ম্যাডাম আমার দিকে আগুনের ন্যায় তাকিয়ে তার সামনের টেবিলে রাখা খাতাটা ছুঁড়ে ফেলে দিল। আমি একটু ভাব নিয়ে সামনে হেঁটে বেরিয়ে গেলাম থানা থেকে। স্যার আর কতবার এরকম জেলে আসবেন? এখানে আসি কি আর সাদে? তাহলে কি জন্য আসেন স্যার? শিমলার জন্য। মানে স্যার আপনি আবার শিলা ম্যাডামের প্রেমে পড়ে যাননি তো? এই মেয়ে কিন্তু সাংঘাতিক। আমি এই এলাকার ছেলে, তাই আমি জানি ওই মেয়ে কি। আমি নাজমুলের কথায় না হেসে পারলাম না। এরপর জিজ্ঞেস করলাম, কেন, কি এমন করেছে এই মেয়ে যার জন্য তুমি তাকে এই উপাধিগুলো দিচ্ছ? স্যার অনেক কারণ আছে। যেমন? স্যার কি আর বলবো, একবার আমার এক ফ্রেন্ড এই মেয়েকে প্রপোজ করেছিল। আমার ফ্রেন্ড আমার মতে পুলিশের চাকরি করে আর দেখতে শুনতে ভালো, কিন্তু এই শিলা ম্যাডাম তার প্রপোজ গ্রহণ না করে 1 সপ্তাহ জেলের ভাত খাইয়েছিল। মানে বুঝতে পারছেন কি সাংঘাতিক? একদম ঠিক করেছে, সে তো আমার বউ হবে বলেই তো কারো প্রপোজ গ্রহণ করে নাই। স্যার লাইন মেরে লাভ নেই। কেন? স্যার লোক আমরা সেই বন্ধুই বলেছিল এই মেয়ে নাকি কাউকে ভালোবাসে, কিন্তু সে নাকি হারিয়ে গেছে, তাকে খুঁজে পেলে নাকি বিয়ে করে নিবে। ওই মিয়া, মেয়ে কি? হ্যাঁ ভাবি বলবো, ভাবি। আর কাকে ভালোবাসে? একবারে ভাবি বলতে হবে? সমস্যা নাই, ভাবি বলবো স্যার। আর কাকে ভালোবাসে সেটা তো আমার বন্ধু জানে না, আমি কি করে বলবো? সমস্যা নেই, আমি তোমার ভাবিকে পটিয়েই ছাড়বো, আর তা না হলে জোর করে তুলে নিয়ে যাব। আমার কথা শুনে নাজমুল হেসে দিল। এরপর আরো কিছু কথা আর সাথে মজাও করলাম আমি আর নাজমুল ছেলেটা খুব ভালো, আমার থেকে বয়সে 2 বছরের ছোট হবে, অনেক মিশুক, তাই তো নাজমুলের সাথে এমন মজা করি। যাই হোক, গল্পে চলে আসি। এরপর আমি আর নাজমুল একটা রেস্টুরেন্টে গেলাম। আমার অনেক ক্ষুধা লেগেছে। দুপুরের খাবার নাজমুল নাকি বাসা থেকে খেয়ে এসেছে, তাই নাজমুল শুধু 1 কাপ কফি নিল, আর আমি দুপুরের খাবার মানে ভারী কিছু খেতে লাগলাম। খাবার মাঝখানে নাজমুল বলল, স্যার একটা বিষয় বুঝলাম না। কি বিষয়? স্যার আপনি যে বন্দুকগুলো এনেছিলেন সেগুলো তো ভাবি নিয়ে গেছে, তাহলে এখন মিশন পূরণ করবেন কিভাবে? এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। আমিও সেটাই চিন্তা করতেছিলাম, কিন্তু সমস্যা নেই, আমার অনেক লোক আছে, তাদের একজনকে ফোন করে জানিয়ে দিলেই আমার বাসায় এসে সব কিছু পৌঁছে দিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই স্যার। আর কোনো সমস্যা হবে না, কারণ আমি যার থেকে পারমিশন এনেছি তার উপর দিয়ে কথা বলার মতো কাউকেই দেখি না। স্যার সেটাই আমি খুব ভালো করে জানি। স্যার আমার ভাগ্যটা অনেক ভালো। যেমন? এই যে চাকরির প্রথম কাজটা আপনার সাথে করার সুযোগ পেয়েছি। তুমি মিয়া ভালোই পাম দিতে পারো দেখতেছি। স্যার এটা সত্যি। সেই সব সাইডে রাখো, বয়স তো অনেক হলো, এবার বিয়ের কথাটা একবার চিন্তা করো। আমার এমন কথা শুনে নাজমুল তো পুরো লাল হয়ে গেছে লজ্জায়। ছেলেরাও যে এত লজ্জা পায় সেটা আমি নাজমুলকে না দেখলে জানতাম না। কি বিয়ে শাদী নিয়ে কি চিন্তা করেছো? স্যার আমাদের এই মিশনটা শেষ হলে ওর পরিবারের সাথে কথা বলবো। ও মানে কি, তার মানে তোমার গার্লফ্রেন্ড আছে? স্যার। আল্লাহ, তোমার মতো একজন বোকা ছেলেকে কোন মেয়ে পছন্দ করলো? স্যার আমি মোটেও বোকা নই, ঠিক আছে? আমি নাজমুলের কথায় না হেসে পারলাম না, আসলে ছেলেটা অনেক সহজ সরল। যাই হোক, এরপর নাজমুলকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। বাসায় এসে হৃদয়কে ফোন দিলাম, বন্ধু কই আছেন আপনি? বাসায় রে ভাই, বাসায়। তোর ভাবির সাথে রোম্যান্স করি। হারামি, তুই কি কোনোদিন ভালো হবি না? আরে রাখ তো, আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছে তাই করব, এখানে খারাপের কি আছে? ওই তুই বকবক না করে জয়কে নিয়ে আমার বাসার সামনে আয়। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, আমরা 10 মিনিটের মধ্যে আসতেছি। এরপর ফোন রেখে দিলাম। প্রায় 15 মিনিট পরে বাইক নিয়ে হৃদয় আর জয় আমার কাছে এলো। আমি বাসার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। কি রে বন্ধু, এত জরুরিভাবে ডাক দিলি যে? কিছু হয়েছে নাকি? হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি অনেক কনফিউজ। তাড়াতাড়ি আমাদের বাসার দিকে চল, আমি আগে শিমলাকে দেখবো। আচ্ছা তোর যখন এতই তাহলে চল, গাড়ি পিছে উঠে পড়। এরপর কিছু দূর এসে হঠাৎ করে বাজারের পাশে একটা রেস্টুরেন্টের সামনে হৃদয় বাইক থামিয়ে দিল। এখানে বাইক থামালি কেন? আগে কিছু খেয়ে নেই তারপরে যাই। আচ্ছা তোরা গিয়ে খেয়ে নে, আমি খাবো না, আমার পেট ভরা আছে। না না, সেটা বললে হচ্ছে না, তুমি আজকে আমাদের ট্রিট দিবা, আর তুমি যদি ভিতরে না যাও সেটা বললে তো হবে না। মানে আমি তোদের ট্রিট দিব? আমি সেটা বলছি, আর তোদের হঠাৎ করে ট্রিট দেবো কেন? এই যে শিমলা আপুকে দেখাবো। মানে এটার জন্য তোদের ট্রিট দিতে হবে? যা, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও তোকে দেখাবো না শিমলা আপুকে।
অনেকটা বাধ্য হয়ে হারামি দুটোকে টিট দিতে হলো। যে কয় টাকা বাসা থেকে এনেছিলাম সবগুলো শেষ করে দিয়েছে প্রায়। এই দুটোকে দেখে কেউ বলতে পারবে না যে এরা এত খেতে পারে, দুটোই রাক্ষস। এরপর 10 মিনিট বাইক চালিয়ে আমরা আমাদের বাসার সামনে এসে হাজির হলাম। এখন আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, রাস্তায় দাঁড়িয়ে বাসার দিকে উকিঝুঁকি দিয়েছি, কিন্তু ওরা নাকি কোথাও শিমলাকে দেখতে পাচ্ছে না। তখন ঘড়িতে সময় বিকাল 5টার বেশি। আমরা আমাদের বাসার দিকে তাকিয়ে উকিঝুঁকি দিয়েই যাচ্ছি, তখনই আমার পিঠে কেউ হাত রাখলো পেছন থেকে, কিন্তু আমার সেই দিকে কোনো খেয়ালই নেই। আমি পেছনে না ফিরে আমার কাঁধ থেকে অপরিচিত হাতটা সরিয়ে দিলাম। এইভাবে অনেকবার হলো। আমি যতই আমার কাঁধ থেকে হাত সরিয়ে দিই ততই কেউ আমার কাঁধে হাত দিয়ে ধাক্কা দিয়েই যাচ্ছে। তাই রাগ করে পিছনে ফিরে তাকালাম। আমার সাথে সাথে আমার বন্ধুরাও পিছে ফিরে তাকালো। আমি পিছে তাকিয়ে পুরোই 100 ভোল্টের একটা শক খেলাম, কারণ আমার পিছে সেই রাগী পুলিশ ম্যাম। এটা দেখি হৃদয় আর জয়ের চোখ দুটো যেন বড় বড় হয়ে গেছে। এটা আমি স্পষ্ট দেখতে পেলাম, কিন্তু আমার ভয় লাগতেছে এটা ভেবে যে একটু আগেই থানা থেকে বের হলাম, এখন আবার অন্যের বাসায় উকি দিচ্ছি, এইটা আবার ম্যাডাম দেখে ফেলেছে। তাহলে বুঝতেই পারতেছেন যে কি হতে চলেছে। আমাদের সবাইকে এমন ভয় পেতে দেখে শিমলার মনে মনে একটা হাসি পেল, কিন্তু শিমলার রাগী গলায় জয়কে উদ্দেশ্য করে বলল, জয় ভাইয়া, আপনি এই সময় এখানে কি করেন? আর এই ছেলেটাই বা আপনাদের সাথে কেন? হৃদয়ের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আপনারা তো জানেন না হৃদয় হচ্ছে ভিতর ডিম। জয় কোনো মতে স্বাভাবিক হয়ে বলল, তেমন কিছু না, এটা হচ্ছে আমাদের বন্ধু, ও নতুন এসেছে এই শহরে, তাই ওকে আর কি আমাদের শহরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সবই বুঝলাম, কিন্তু শহরটা কি এই বাসার ভিতরে, নাকি যে 3 জনই আছেন বাসার ভিতরে দিয়ে উকি মারতেছিলেন? তেমন কিছু না আপু, এমনিতে বাসাটা খুব সুন্দর তো, তাই সবাই মিলে একটু ভালো করে দেখতেছিলাম। ও আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা তো ছেলে ভালো, তাহলে এই গুন্ডাটা আপনাদের বন্ধু হয় কিভাবে? এতক্ষণ আমি চুপ ছিলাম, কিন্তু এইবার আর চুপ থাকতে পারলাম না, কারণ আমাকে গুন্ডা বলতেছে। তাই আমি বললাম, এক্সকিউজ মি, আপনি কাকে কি বলতেছেন? একটা গুন্ডাকে আমি গুন্ডাই বলতেছি। আপু, আপনারা দুজনকে চিনেন? একে তো আমি খুব ভালো করে চিনি, দুইবার অ্যারেস্ট করেছি, একে কি করে ভুলে যায়? জয় আর রাফি এই কথা শুনে দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালো। এরপর জয় আমাকে বলল, ভাই চল, এখানে তোর আর থাকার কোনো দরকার নেই। ওই তুই দাঁড়া, আমি আগে কথা বলে নিই। দেখ ভাই, আর ঝামেলা করিস না, আমি তোকে সব কিছু বলতেছি একটু পরে, তুই চল আমার সাথে। হ্যাঁ ভাই চল প্লিজ। এরপর সবার কথা মতো আমি বাইকে উঠলাম। জয় বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলো। এদিকে শিমলা নিজেই নিজেকে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আমি বুঝি না এই ছেলেটার মধ্যে কি এমন আছে যে বারবার শুধুই আমাকে কাছে টানে। ওর ওই চোখ দুটো যেন আমাকে প্রতিনিয়ত কাছে টানে। আমি কি তাহলে একটা গুন্ডার প্রেমে পড়ে গেলাম? না, এটা হতে পারে না। আমি শুধু শ্রাবণকে ভালোবাসি, সারা জীবন ওকেই ভালোবেসে যাব। ওকে খুঁজে না পেলে দরকার হয় জীবনে আমি আর বিয়েই করব না। আর এই গুন্ডাকে তো সাইডে রেখে দিলাম। এরপর শিমলা বাসার ভেতরে ঢুকে যায়। এদিকে জয় বাইক নিয়ে একটা বড় গাছের নিচে দাঁড় করালো। আমি গাড়ি থেকে নেমেই বলতে লাগলাম, ওই তোরা আমাকে এখানে নিয়ে এলি কেন? দূর, তোদের জন্য আজকে শিমলাকেও দেখতে পারলাম না। ভাই এবার একটু চুপ কর, বাইকে বসে তো আমাদের পাগল করে দিয়েছিলি শিমলা করে। ভাই তোদের জন্য আজকেও শিমলাকে দেখতে পারলাম না। তুই শিমলাকে দেখেছিস? সেটাও অনেক আগে। মানে একদম পরিষ্কার, তুই যেদিন প্রথম খুলনা এসেছিলি সেই দিন বাস থেকে নেমে তুই শিমলাকে দেখতে পেয়েছিলি। এইবার আমার মনে হচ্ছে আমার সন্দেহ ঠিক হতে চলেছে। তাই আমি আর চুপ করে না থেকে বললাম, কোনোভাবে এই শিমলা ম্যাডাম তো আমার সেই শিমলা নয়। জয়ের এই কথা শোনার পরে সবাই 5 মিনিট নীরবতা পালন করলাম। কারো মুখে কোনো কথা নেই, আমরা 3 জনই চুপ করে আছি। সবার নীরবতা ভেঙে আমি বললাম, চল বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। তুই এত স্বাভাবিক কি করে? এই শিমলাই তোর এক্স গার্লফ্রেন্ড, তুই বুঝতেছিস না? শিমলা অকারণে সেদিন শ্রাবণকে ছেড়ে দিয়েছিল, আর সেই দিন শ্রাবণ শিমলাকে ভুলে গিয়েছে। তো এখানে নতুন করে শিমলাকে দেখে স্বাভাবিক থাকবে না তো কি করবে? না মানে আমাকে তো শ্রাবণ ফোন করে বলেছিল যে ও নাকি পুলিশ ম্যামকে নতুন করে ভালোবেসে ফেলেছে, যে কোনো মূল্যে নাকি ওর তাকে চাই। আরে তখন তো না জেনে বলেছিল, এখন জেনে গেছে, তো সবকিছু এখানেই শেষ। এতক্ষণে ওদের দুজনের কথা শুনতেছিলাম। এইবার আমি বলা শুরু করলাম, কোনো কিছুই শেষ না, আমার শিমলাকেই চাই। মানে কি? তাহলে তোকে যে ধাক্কা দিয়েছিল এই মেয়ে? সেই সব পরে দেখা যাবে। আমার যে কোনো মূল্যেই শিমলাকেই চাই। ও তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে আমি যদি ওকে জোর করে বিয়ে করি? আরে ভাই, এটা তো ভাবি নাই। আরে বোকার মতো কথা বলিস না, পরে এই মেয়ে শ্রাবণের গলায় ঝুলে পড়বে। ভাই একটা সত্যি কথা বলবো? কি কথা বল? আমি না সত্যি আবার শিমলার প্রেমে পড়ে গেছি।
ওটা যে আমার প্রথম ভালোবাসা ছিল, কি করে ভোলা যায় বল? আর যদি ওকে আমি মন থেকে ভালোই না বাসতাম, তাহলে নতুন করে ওর প্রেমে পড়তাম কেন? শোন ভাই, ভালোবাসা একবারই হয়, তাই তো আমি নতুন করে আবার ওর প্রেমে পড়লাম। আমার এই কথা শুনে দুজনে চুপ করে আছে। কিছুক্ষণ পরে জয় বলল, এর মানে তুই সিমলার দেওয়া সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিস? মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেদিন তুই পাগলের মধ্যে সিমলার পিছনে ঘুরে বেরিয়েছিলি, কিন্তু কোনো পাত্তাই পাসনি ওর কাছ থেকে, বরং পেয়েছিলি দুঃখ কষ্ট আর অপমান। তুই সব কিছু ভুলে গেলেও আমি কিছু ভুলিনি। দোস্ত, তোর ধারণা সম্পূর্ণই ভুল। আমার সব কিছুই মনে আছে, একদম কাটায় কাটায় সব হিসাব মেটাতেই আমি আবার ফিরে এসেছি। মানে তুই কি করতে চলেছিস, সব খুলে বল। এরপর হৃদয় জয়কে আমার একটা প্ল্যানের কথা বললাম, মানে সিমলার সাথে কি কি করতে চলেছি আমি। ভাইরে ভাই, তুই তো একটা জিনিস মাইরি। ঠিক বলেছিস, নাহলে এমন সাংঘাতিক বুদ্ধি কার মাথায় আসবে বল? একদম ঠিক বলেছিস, শালা আস্ত একটা শয়তান। অনেক হয়েছে, এবার বাসায় যাই, রাত হয়ে গেছে। বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। তাড়াতাড়ি বিয়ে করে ফেল, এরপর দেখবি আর নিজের রান্না করে খেতে হবে না, ভাবি রান্না করে দিবে। সেটার প্ল্যানই তো করতেছি, পুরো এক ঢিলে দুই পাখি মারা যাবে। এরপর জয় আমাকে ওর বাইকে করে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি আর কোথাও না থেকিয়ে সোজায় বাসায় ঢুকে গেলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। রোজকার মতো রাতে নিজে খাবার রান্না করে খেয়ে নিলাম। এরপর রাত 11টার দিকে ছাদে চলে গেলাম একা একা। নির্দিষ্ট স্থানে বসে ব্যস্ত শহরটাকে দেখতে লাগলাম। দিনের বেলা এই শহরটা যতটা ব্যস্ত থাকে, রাতের বেলা ঠিক ততটাই নীরব হয়ে যায়। হঠাৎ করে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল। আসলে সকলে ঠিকই বলে যে একা একা থাকলে অতীতের কথাগুলো মনে পড়বেই। যাই হোক, আপনাদেরকে আর অন্ধকারে রাখবো না, অতীতের শেষ অংশটা বলেই দিই। অতীত, সেই দিন রাতে যখন চুপি চুপি ট্রাকে উঠে লুকিয়ে পড়েছিলাম, সেই ড্রাইভার বুঝতেই পারে নাই। রাতে অনেক ক্লান্ত থাকাতে ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভেঙে যায়, আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমি ট্রাকের ভেতরেই শুয়ে আছি। চারিদিক থেকে অনেক আওয়াজ আসতেছে। আমি ট্রাক থেকে এক লাফ দিয়ে নিচে নেমে গেলাম। ট্রাক থেকে নেমে অনেকটা ভয় পেয়ে যাই, কারণ তখন আমি অনেকটাই ছোট ছিলাম। চারিদিকে অনেক মানুষের আনাগোনা, আর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। কি করব, কোথায় যাব, কিছুই জানি না। রাস্তা দিয়ে হাঁটতেছি আর চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছি। এটা যে ঢাকা শহর সেটা আমি বেশ ভালো করেই বুঝতে গেছি। এই প্রথমবারের মতো আমি ঢাকা শহরে এলাম। আমার অবাক হওয়া যেন শেষই হচ্ছে না। আমি আগে জানতাম না যে আমাদের দেশে এত প্রকারের মানুষ আছে। অনেকে রিক্সা নিয়ে ছোটাছুটি করতেছে, অনেকে আবার অফিসে যেতে ব্যস্ত, কেউ কেউ আবার রাস্তার পাশে মানে ফুটপাতে বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে বসে আছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। এখানে তাদের সামনে দিয়ে আমি একটা ছেলে যে হেঁটে যাচ্ছি, এতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ একটা জিনিস দেখে আমার বুকটা কেঁপে উঠলো। আমার ভয় হতে লাগলো, ভবিষ্যতে কি আমারও এদের মতো অবস্থা হতে চলেছে। কারণ আমার পাশ দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে নোংরা জামা কাপড় পরে হেঁটে গেল। তাদের হাতে একটা করে স্টিলের থালা, যেটা অনেক পুরনো। আমার আর বুঝতে বাকি রইল না যে এরা ভিক্ষা করে খায়। আমার খুব ভয় হতে লাগলো, কি করে খাবো আমি? আমার বয়সও তো কম, কে দেবে আমাকে কাজ? মনে মনে এমন হাজারো প্রশ্ন নিয়ে আমি হাঁটতে হাঁটতে একটা স্কুলের সামনে চলে এলাম। স্কুলটা দেখতে অনেকটা বড়। এত বড় স্কুল এর আগে আমি কখনোই দেখি নাই। আমার খুব ইচ্ছে ছিল একটা বড় স্কুলে পড়ার আর ভালো একটা রেজাল্ট করার, কিন্তু সেটা আর হলো কই। এখন আমি স্কুলে পড়তে পারি কিনা সেটারই নিশ্চয়তা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটা শুরু করলাম। একটা দোকানের ডিজিটাল ঘড়িতে বাইরে থেকেই দেখতে পাই যে সকাল 11টা বেজে গেছে। এদিকে আমার পেটে যে সেই রাত থেকে কিছু পড়ে নেই, প্রচুর ক্ষুধা পাচ্ছে, কিন্তু কি খাবো? এখানে যদি কাউকে গিয়ে কিছু বলে যে ভাই একটু খাবার পাওয়া যাবে, তাহলে নিশ্চয়ই থাপ্পড় ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তবুও খাবারের খোঁজ করতে লাগলাম, অনেকে বললামও, কিন্তু কোনো লাভ হলো না। এই শহরের মতো সবাই ব্যস্ত, কেউ কাউকেই নিয়ে ভাবে না। এবার বাধ্য হয়ে একটা টিউবওয়েল থেকে অনেকটা পানি খেয়ে নিলাম। এবার কিছুটা হলেও শান্তি লাগতেছে, কিন্তু ক্ষুধার জ্বালা কি আর পানিতে মেটে? তবুও এইভাবে আজকের দিনটা কেটে গেল। তখন আনুমানিক রাত 12টার বেশি বাজে। আমি রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে একটা বেঞ্চে বসে আছি মাথা নিচু করে। আজকে মনে হয় আর ঘুম আসবে না। চোখ থেকে অঝরধারায় পানি পড়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টের টিপ টিপ আলোতে আমার চোখের পানি যেন বোঝাই যাচ্ছে না। হঠাৎ করেই আকাশের কালো মেঘ জমে গেল। আকাশের চারটা কেন যেন মেঘের আড়াল লুকিয়ে পড়লো। মুহূর্তের মধ্যে বৃষ্টি পড়তে শুরু করলো। কোনো ইচ্ছে নেই বৃষ্টি থেকে বাঁচার। আমি সেই জায়গায় বসে বসে বৃষ্টিতে ভিজতে লাগলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট হয়ে গেল। আমার এখন ইচ্ছে করতেছে আমি যদি এই নিষ্ঠুরতম পৃথিবী থেকে চলে যেতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। হয়তো আমি বেঁচে যেতাম, এই কষ্ট থেকে তো আর অন্তত মুক্তি পেতাম। আমার চোখের পানি যেন এই বৃষ্টির পানির কাছে কিছুই না।
আমার চারদিকে কি হচ্ছে না হচ্ছে আমার সেটা দেখার কোনো ইচ্ছেই নেই। আমি আমার চিন্তায় ডুবে আছি। বৃষ্টির মধ্যে 30 মিনিটের বেশি সময় ধরে ভিজতেছি। জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করতেছে। হয়তো আজ রাতে আমার জীবনের শেষ রাত। আল্লাহর কাছে তখনই একটা প্রার্থনা করতেছিলাম, তিনি যেন আজকে আমাকে সবকিছু থেকে মুক্তি দিয়ে দেয়। আর সহ্য করতে পারতেছি না এমন কষ্ট। আল্লাহ হয়তো আমার কথা শুনেছে, কারণ হঠাৎ একটা গাড়ির শব্দ পেয়ে আমি আমার সামনে তাকাই। সামনে তাকিয়ে অনেক খুশি হই, কারণ রফিক সাহেব বৃষ্টির মধ্যেই নিজের গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছিলেন। তখন রাত প্রায় 1টার কাছাকাছি হবে। থানায় একটা ফাইলে আটকে গিয়েছিলেন। ফাইলের কাজ কমপ্লিট করে তিনি এখন এই নির্জন রাস্তা দিয়ে বাসায় যাচ্ছেন। তার বাসায় যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কারণ যাদের জন্য বাসায় যাবে তারাই তো আজকে বেঁচে নেই। তার সুন্দর একটা সংসার ছিল, তার স্ত্রী এবং একটা মেয়েকে নিয়ে তিনি খুব খুশি ছিলেন। কিন্তু কোনো এক গুন্ডা তার স্ত্রী এবং মেয়েকে তার চোখের সামনে খুন করে। সেই দিন রফিক সাহেব খুবই অসহায় ছিল। তিনি একজন পুলিশ হয়েও কিছুই করতে পারেন নাই তার নিজের বউ এবং মেয়ের জন্য। আজ 21 দিন হলো সে তার পরিবার হারিয়েছে। তার এই পৃথিবীতে আর কেউ নেই। তাই সে যখন ইচ্ছে তখন বাসায় যায়। সে অনেকদিন ধরে একটা সঠিক মানুষ খোঁজ করতেছে, যে কিনা তার স্ত্রী এবং মেয়ের খুনের প্রতিশোধ নিতে পারবে। তিনি খুব ভালো করে জানে তার একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না। তাই সে সকলকে জানায় একজন শক্তিশালী এবং সাহসী মানুষ খুঁজতেছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। রফিক সাহেব বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতেছে। তখন তার চোখ আটকে যায় রাস্তার পাশের একটা বেঞ্চের দিকে। সে গাড়ি থামিয়ে দেয়। ভালো করে খেয়াল করে দেখে একটা অল্প বয়সী ছেলে মাথা নিচু করে এই বৃষ্টিতে ভিজতেছে। রফিক সাহেব গাড়ি থেকে বেরিয়ে ছেলেটার সামনে যায়। হঠাৎ একটা গাড়ির শব্দ পেয়ে আমি সামনে তাকাই। সামনে তাকিয়ে অনেক খুশি হই, কারণ আমার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। তার ডান হাতে একটা পিস্তল আর অন্য হাতে একটা টর্চ লাইট। লোকটার মুখ আমি দেখতে পাচ্ছি না, কারণ লোকটা রেইনকোট পরা ছিল। লোকটাকে আমি এক পলক দেখে আবার মাথা নিচু করে নিলাম। আমি জানি লোকটা আমাকে মারতে এসেছে, কারণ এই রকম অনেক দেখেছি মুভিতে, যে গুন্ডারা পথে ঘাটে যে কাউকে মেরে ফেলে। আমার ভালো লাগতেছে, কারণ একটু পরেই হয়তো আমি এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব। লোকটা হঠাৎ করেই আমার দিকে গুলি ত্যাগ করে। এইবার আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। এই হাসিটা যেন বিশ্ব জয়ের হাসি। আমার এমন হাসি দেখে লোকটা যে অবাক হয়েছে সেটা আমি স্পষ্ট বুঝতেই পারলাম। আমার এত সাহস কোথা থেকে এলো আমি নিজেও জানি না, কারণ আমি সাধারণ একটু ভীতু টাইপের ছেলে। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি নিজের মৃত্যুকে এইভাবে সামনে দেখতেও হাসতেছি। হঠাৎ করেই লোকটা আমার থেকে একদম কদম পিছে গিয়ে আমার দিকে গুলি শুট করে। নিজের চোখের সামনে যদি কেউ গুলি চলতে দেখে আমি শিওর সে তখন সাথে সাথেই একটু সময়ের জন্য হলেও চোখের পলক ফেলবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি কোনো পলকই ফেলি নাই। এক কথায় আমি একটুও ভয় পাইনি। ভয়ই বা পাবো কেন? আমি তো এটাই চেয়েছিলাম। কারো শরীরে গুলি লাগার পরে তো ব্যথা লাগার কথা, প্লাস রক্ত বের হওয়ার কথা। তাহলে আমার ব্যথা লাগতেছে না কেন? তার মানে মৃত্যু এত সহজ। কিন্তু এরপর ভালো করে নিজের শরীরের দিকে দেখি আমার কোথাও কোনো গুলি লাগে নাই। এর মানে লোকটা আমার শরীরে গুলি করে নাই। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা আমার হাতে হাত চেপে ধরলো আর আমাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল, এবং আমার প্রচণ্ড শীত করতে লাগলো। এত সময় যে বৃষ্টিতে ভিজেছি এর জন্যই হয়তো শীত করতেছে। আমি চুপ করে গাড়ির ভেতরে বসে আছি। জানি না লোকটা কি করবে আমার সাথে, আমাকে কেনই বা তার গাড়িতে ওঠালো। এতক্ষণ পর্যন্ত তার মুখটা আমি দেখতে পারিনি। তিনি এইবার তার শরীর থেকে রেইনকোটটা খুলে ফেললো। এইবার আমি অবাক না হয়ে পারলাম না, কারণ লোকটা যে একটা পুলিশ অফিসার, পুলিশ ইউনিফর্ম পরে আছে। ইউনিফর্মের এক পাশে লেখা আছে রফিক, তার মানে উনি রফিক। কিন্তু আমি বুঝতে পারতেছি না একজন পুলিশ হয়ে আমার সাথে তিনি এমন করতেছে। আমার মনে হাজার রকমের প্রশ্ন আসতে লাগলো। তখনই লোকটা বলল, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। তুমি কি আমার সাথে যেতে ইচ্ছুক? আমি এমন কথা শুনে পুরোই অবাক হয়ে যাই। এই পুলিশ অফিসার আমাকে কি বলতেছে কিছুই মাথায় আসতেছে না। আমাকে চেনে না জানে না, হুট করেই বলে ফেললো তার সাথে যাবে কিনা, কোথায় যাব। আর এই পুলিশ অফিসারই বা বুঝলো কিভাবে যে আমার থাকার জায়গা নেই। এই বিষয় নিয়ে মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার। আমি কোনো কথা বলতেছি না। লোকটা আবার আমাকে জিজ্ঞেস করলো, ভয় নেই, আমি তোমার কিছু করব না। যদি তুমি যেতে ইচ্ছুক তাহলে যেতে পারো। অনেক রাত হয়েছে, বাসায় ফিরতে হবে। আমি রাজি। আমি মনের ভিতরে আর কোনো জড়তা না দিয়েই বলে ফেললাম। এরপর একটা গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলো। আমি শীতে কাঁপতে লাগলাম গাড়ির ভিতরে বসেই। সেই রাত থেকে আজকের রাত পর্যন্ত আমি এখনো মুখে কিছুই দেই নাই। পেটে প্রচন্ড ক্ষুধা, প্লাস এই ঠান্ডার মধ্যে হঠাৎ করে আমি গাড়ির সিটের বসেই জ্ঞান হারিয়ে ফেলি। এটা লোকটার চোখে এড়ালো না। তিনি গাড়ি থামিয়ে আমার পালস চেক করতে গেলেন। তখনই আমার শরীরে তার হাত লেগে যায়।
তিনি বুঝতে পেরে যায় যে আমার প্রচণ্ড জ্বর এসেছে, তাই তিনি তাড়াতাড়ি করে আমাকে তার বাসায় নিয়ে যায়। ব্যাস এইভাবেই আমার আর রফিক আঙ্কেলের পরিচয় হয়। আমার যখন জ্ঞান আসে তখন আমি আস্তে আস্তে চক্ষু মেলে সামনে তাকাই। আমি নিজেকে সুন্দর একটা রুমের মধ্যে আবিষ্কার করি। চারিপাশে দেখতে লাগলাম, কিন্তু কাউকেই দেখতে পারতেছি না। তাই বিছানা থেকে উঠতে যাব, তখনই সেই পুলিশ অফিসারটা আমার সামনে এসে হাজির হয় আর বলল, এই কি করতেছো? বিছানা ছেড়ে উঠতে হবে না, তুমি অসুস্থ। আপনি কে আর আমি এখানে কেন? কি করে এলাম এই রুমে? আস্তে আস্তে এত ব্যস্ত হলে চলবে না, তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর আমি সব খুলে বলবো। আমি অসুস্থ হলাম কিভাবে? কই, আমার তো কোনো কিছুই হয় নাই। কিছুই যখন হয় নাই, তাহলে আজ 2 দিন পরে তোমার জ্ঞান ফিরলো কেন? মানে এই 2 দিন আমার জ্ঞান ছিল না? ডাক্তার বলছে তুমি অনেক সময় না খেয়ে থাকার জন্য এমনটা হয়েছে। আমি কিছুই বললাম না, চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এছাড়া যে আর কোনো উপায় নেই আমার। এই আঙ্কেল না থাকলে আজকে হয়তো আমি এই পৃথিবীতেই থাকতাম না। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? কেন আমাকে ডাক্তার দেখালেন? আমি মারা গেলেই ভালো হতো। তুমি এমনটা বলতেছো কেন? আমি কিছু একটা আন্দাজ করতে পারতেছি, কিন্তু সবকিছু তোমার কাছে শুনতে চাই। যদি তুমি মনে করো যে আমার কাছে বলবে, তাহলে বলতে পারো। আচ্ছা তাহলে শুনুন। এরপর আমি আঙ্কেলকে সবকিছুই খুলে বললাম। আঙ্কেল সবকিছু শুনে বলল, এই কাজটা তোমার একদমই ঠিক হয়নি, কারণ তারা তোমার নিজের বাবা মা ভাই বোন, তারা তোমাকে বকাঝকা করতে পারে। তাই বলে তুমি বাসা ছেড়ে আসতে হবে, এমনটা কোনো মানেই হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে সম্পূর্ণ সুস্থ হয়ে নাও, এরপর আমি তোমাকে তোমার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। না আঙ্কেল, আমি আর আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই না। যেখান থেকে একবার চলে এসেছি সেখানে আর ফিরে যেতে চাই না। দরকার হয় না খেয়ে মারা যাব, তবুও আর বাসায় ফিরে যাব না। যদি কোনোদিন যেতেই হয় তাহলে সেই দিনই যাব যেদিন নিজের যোগ্যতায় কিছু হতে পারবো। খুব অভিমান জমে আছে বাসার সকলের প্রতি, কয়েকদিন যাক, সব ঠিক হয়ে যাবে, এরপর বাসায় যাও, কেমন? আঙ্কেল, আপনি আমাকে যতই বলুন না কেন, আমি আর বাসায় ফিরে যাচ্ছি না। আপনি বরং আমাকে যেতে দিন। আমি এখান থেকে শুধু শুধু আপনাকে কষ্ট দিতে চাই না। খুব বড় মনের মানুষের মতো কথা বলছো। তুমি জানো আমি কে? আপনি যেই হন না কেন, আমি এখন কাউকেই ভয় পাই না। ভয় তাদেরই থাকে যার নিজের আপন কেউ থাকে, আর আমার তো আপন বলতে কেউ নাই, তাহলে আমার ভয় কিসের? অত তো বেশ ভালোই বলতে পারো। তুমি কি জানো আমার একটা অতীত আছে? কি অতীত? এরপর আঙ্কেল আমাকে তার পরিবারের সাথে হওয়া সব ঘটনা বলল। কিভাবে তার স্ত্রী আর মেয়েকে হত্যা করা হয়েছিল, আর তিনি কিভাবে সবকিছু অসহায় হয়ে পড়েছিল। শুধু প্রমাণের অভাবে আজকে সেই খুনি সকলের সামনে দিয়ে বুক ফুলিয়ে হেঁটে চলে বেড়ায়। আঙ্কেল, একটা কথা বলবো? কি কথা বলো? আমি আপনার জায়গায় হলে পুলিশের চাকরি ছেড়ে দিতাম। এরপর সকলের সামনে ওই লোকটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতাম। এরপর যা হওয়ার তা পরে দেখে নিতাম। ঠিক আছে, তোমার মতো একজনকে আমি খুঁজতেছিলাম, অবশেষে আমি ঠিক মানুষের পেয়ে গেলাম। মানে? মনে হচ্ছে তোমার আর কোথাও যাওয়া হচ্ছে না। তুমি জানো আমি একা থাকি, আর আমার একা থাকতে মোটেই ভালো লাগে না, আর তোমারও তো কেউ নেই। তাই আমি চাই আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। আমি কিছু সময় চুপ রইলাম, কারণ আমি ঢাকা শহর একদিনে চিনে ফেলেছি, আর আমার তো জানা নেই যে আমি কোথায় থাকবো, কি করব। তাই এটাই বেস্ট অপশন হবে আমার জন্য যে আঙ্কেলের কাছেই থেকে যাই। কি ভাবতেছো এত? আমি রাজি আঙ্কেল। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তবে একটা জিনিস মাথায় রেখো, তোমাকে ভালো করে লেখাপড়া করতে হবে, কিন্তু তোমাকে যে আমার থেকে বড় পুলিশ অফিসার হতে হবে। তোমার আন্টি আর বোনের খুনের প্রতিশোধ নিতে হবে না? আঙ্কেল, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, কিন্তু আঙ্কেল আপনি বুঝলেন কিভাবে আমি বাসা থেকে পালিয়ে এসেছি? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন পুলিশ অফিসার, আর তাছাড়া রাত 1টার সময় একটা ছেলে একা বৃষ্টিতে অনাকারণে ভিজবে না, তাই আমার একটু সন্দেহ হয়। আর তোমার কাছে গিয়ে দেখি তোমার চোখ লাল হয়ে আছে, তাই কিছুটা হলেও আন্দাজ করতে পারছিলাম। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে তখন গুলি করলেন না কেন, যেটা আপনি ইচ্ছে করে আমার পাশ দিয়ে চালিয়েছেন? আচ্ছা বলো তো, আমি তোমাকে কি জন্য এতক্ষণ এতগুলো প্রশ্ন করলাম? কারণটা হচ্ছে আমি চাই না যে তুমি আমাকে অর্ধেক পথে আমাকে একা ফেলে চলে যাও। তাই শিওর হয়ে নিলাম তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে চাও কিনা। আর গুলি করেছিলাম তোমার সাহস দেখার জন্য, সেটা তুমি অনেক আগেই পাশ করে গেছো। আগে জানতাম পুলিশ খুব চালাক হয়, কিন্তু বিশ্বাস করেন আপনাকে না দেখলে আমি সেটা বুঝতামই না। এরপরে দুজনেই একসাথে হেসে দিই। এরপর থেকে শুরু হয় আমার নতুন জীবন।
আমার সুস্থ হতে 2 দিন সময় লাগে। আঙ্কেল খুব ভালো মনের মানুষ। এই 2 দিনেই আমি খুব বুঝে গেছি। এরপর আঙ্কেল আমাকে সেই স্কুলটাতে ভর্তি করিয়ে দেয়। ব্যাস, আমার স্বপ্নটাও পূরণ হয়। আঙ্কেল যেহেতু পুলিশ ছিলেন, তাই কাগজ ছাড়া ভর্তি হতে আমার তেমন কোনো সমস্যা হয়নি। এইভাবে দেখতে দেখতে আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলি। এরপর আঙ্কেল আমাকে 6 মাসের বেশি সময় ধরে শুটিং ট্রেনিং সহ পুলিশের কাজে লাগে এমন অনেক ট্রেনিং করায়। আল্লাহর রহমতে আমি সবকিছুই লিপ্ত করে নিই। এইভাবে আমি একদিন নিজের যোগ্যতায় চাকরিতে জয়েন করি। এরপর কি হয়েছে সেটা তো আপনারাই জানেন, কিভাবে আঙ্কেল মারা যায়। আর এরপরই আমি খুলনায় চলে আসি। বর্তমানে মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 2টা বেজে 45 মুখে একটা হাসি চলে এলো। এত রাত হয়ে গেল অথচ টেরই পেলাম না। আমার আম্মুর কাছে থাকলে হয়তো কখনই তার ছেলের এইভাবে জেগে থাকতে দিত না। আজ অনেকদিন ধরে আম্মুর কথা খুব মনে পড়তেছে। না, আর বেশি দেরি করব না, কালকেই আম্মুকে দেখতে হবে, তবে নিজের পরিচয় দিয়ে নয়। সাদে আর দেরি না করে নিজের রুমে চলে এলাম। রুমে এসেই কোনো কিছু খেয়াল না করে বিছানায় চোখ বুজে শুয়ে পড়লাম। ব্যাস, এক ঘুমেই সকাল হয়ে গেল। সকালে খাবার খেয়ে একা একা বাসা থেকে বের হলাম। এখন প্রায় 10টা বাজে।